প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজা দখল করবে কিনা সে সিদ্ধান্ত নেবে ইসরায়েল, ট্রাম্প। গাজা পুরোপুরি দখল করা হবে কিনা সে সিদ্ধান্ত ইসরায়েলের, এমনটাই জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন গাজার মানুষদের জন্য খাবার সরবরাহে বেশি গুরুত্ব দিচ্ছে, আর বাকি সবকিছু ইসরায়েলের উপর নির্ভর করছে। তিনি আরও জানান, ইসরায়েল এই খাদ্য বিতরণ ও অর্থ সহায়তায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে। পাশাপাশি ট্রাম্প আশা প্রকাশ করেন যে আরব দেশগুলিও এই উদ্যোগে অর্থ সহায়তা এবং হয়তো বিতরণ ব্যবস্থায়ও যুক্ত হবে। গাজার জন্য যুক্তরাষ্ট্র নতুন খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপন করবে এমন ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প প্রায় এক সপ্তাহ আগে। তখন হোয়াইট হাউস জানিয়েছিল, গাজায় ত্রাণ বিতরণের একটি নতুন পরিকল্পনা খুব শীঘ্রই প্রকাশ করা হবে, তবে এখনও তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দিয়েছে, যদিও দেশটি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, কারণ এমন পদক্ষেপ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর সমর্থকদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। অন্যদিকে গাজায় বাস্তুচ্যুতির আদেশ জোর করে কার্যকর করা হচ্ছে বলে জানা গেছে। এতে পুরো উপত্যকা ছোট ছোট অংশে বিভক্ত হয়ে পড়েছে। বর্তমানে গাজার প্রায় ৮৬% এলাকা সামরিক নিয়ন্ত্রণে রয়েছে। বাকি অংশে অভিযান চালালে সাধারণ ফিলিস্তিনিদের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলকে ব্যাপক সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৩ ফিলিস্তিনি, তীব্র হচ্ছে দুর্ভিক্ষ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় আরও অন্তত ৮৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই সহায়তার আশায় বের হওয়া সাধারণ মানুষ। অনাহার ও অপুষ্টিতে মারা গেছে আরও অন্তত ৮ জন, যাদের মধ্যে রয়েছে শিশুও। মঙ্গলবারের ৫ আগস্টের এই হতাহতের খবর নিশ্চিত করেছে গাজার স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহত ৮৩ জনের মধ্যে ৫৮ জনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ-এর খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান। গাজার দেইর আল বালাহ এলাকা থেকে আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদাই বলেন, জিএইচএফ-এর কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই একই ঘটনা ঘটছে। মানুষ খাবারের আশায় লাইনে দাঁড়াচ্ছে আর তাদের উপর গুলি চালানো হচ্ছে। তিনি জানান, উত্তর গাজার জিকিম ক্রসিংয়ের কাছ থেকে আহতদের আল শিফা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন রয়েছে, বিশেষত মাথা, গলা ও বুক। এই ক্ষতগুলো চিকিৎসার জন্য অত্যন্ত জটিল বলে জানান তিনি। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক মানবিক সংস্থা জিএইচএফ-এর সক্ষমতা ও এর কার্যক্রমে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাগুলোর অভিযোগ, যথাযথ সহায়তা দিতে ব্যর্থ হওয়ার পাশাপাশি এই এলাকাগুলোতে নিরাপত্তার চরম অভাব রয়েছে। তাদের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত গাজায় সহায়তার আশায় বের হয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫৬০ জন ফিলিস্তিনি। এদিকে মানবিক সাহায্য সংস্থা ও চিকিৎসা কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, গাজায় বিশেষত শিশু ও বয়স্কদের মধ্যে দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিচ্ছে। ৭৫ বছর বয়সী সালিম আসফুর আল জাজিরাকে বলেন, গত কয়েক মাস ধরে শুধু রুটি আর পানি খেয়ে বেঁচে আছি। একসময় ৮০ কেজি ছিলাম, এখন ওজন ৪০ কেজিতে নেমে এসেছে। ছেলে আমাকে বাথরুমে নিয়ে যায়, রাফা থেকে খাবার আনতে হবে, ২০ কিলোমিটার হেঁটে কিভাবে যাব? গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন শিশুও রয়েছে। চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন ১৮৮ জন ফিলিস্তিনি, যাদের অর্ধেকই শিশু। ইউএনআরডব্লিউএ এর বরাতে জানা যায়, সোমবার গাজায় মাত্র ৯৫টি সহায়তাবাহী ট্রাক প্রবেশ করেছে, যেখানে প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক প্রয়োজন সাধারণ মানুষের বেঁচে থাকার ন্যূনতম চাহিদা পূরণে। বর্তমানে গড়ে ৮৫টি ট্রাক প্রবেশ করছে, যা চরমভাবে অপর্যাপ্ত। গাজার সরকারি মিডিয়া অফিস একই বিবৃতিতে আবারও সতর্ক করে জানিয়েছে, মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে।
তাদের দাবি সহায়তা আসার পর তা পরিকল্পিতভাবে লুট হচ্ছে, যা ইসরায়েলি বাহিনীর সৃষ্ট করা নিরাপত্তা শূন্যতার সুযোগে সংঘটিত অরাজকতারই অংশ। অপরদিকে পাকিস্তানি ইমরান খানের দলের বিক্ষোভে ব্যাপক ধরপাকড়, ১৪৪ ধারা জারি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আজ মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিলেন, তবে এই কর্মসূচি ব্যাহত করতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ধরপাকড় হয়েছে বলে অভিযোগ করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই। লাহোর থেকেই ৩০ জনের বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আন্দোলন ঠেকাতে বিভিন্ন জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করতে না পারায় ইসলামাবাদে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে পিটিআই। রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত একটি মামলায় ২০২৩ সালের ৫ অগাস্ট থেকে ইমরান খান কারাবন্দী। বর্তমানে তিনি আদিয়ালা কারাগারে দুর্নীতির মামলায় সাজা ভোগ করছেন। তার বিরুদ্ধে ২০২৩ সালের ৯ মে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবাদ আইনে একাধিক মামলায় বিচার চলছে। আজ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছিলেন তিনি। তার ডাকে সাড়া দিয়ে রাজপথে নামেন দলের নেতাকর্মীরা। লাহোর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অপারেশনস ফয়সাল কামরান বলেন, শহরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করায় ৩০ জনের বেশি পিটিআই কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। পিটিআই-এর অফিসিয়াল এক্স সাবেগর টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে যে, রেহানাদারের মতো একজন প্রবীণ নেতাকে পাঞ্জাব পুলিশ যেভাবে নির্লজ্জভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক দৃশ্য। উত্তর পাঞ্জাবে পিটিআই-এর যুব শাখার সভাপতি রাজা শাহবাজ ভাট্টি দাবি করেছেন তিনি পুলিশের হামলায় আহত হয়েছেন। পুলিশ আরও ৪ জনকে গ্রেফতার করেছে বলে জানান তিনি। বাহওয়ালপুর পিটিআই দাবি করেছে, বেলুচিস্তানের কোহুলু জেলায় বিক্ষোভ মিছিলে অংশ নিতে জড়ো হওয়া একাধিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পিটিআই নেতা আসাদ কায়সার গত সোমবার বলেছেন, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরেও ধরপাকড় শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাঞ্জাবের গণমাধ্যম শাখার প্রধান শায়ানবাসীর দাবি করেছেন, পুলিশ অন্তত ২০০টি অভিযান চালিয়েছে। এ সময় অসংখ্য নেতাকর্মীকে আটক করা হয়, পরে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নেওয়া হয়। সবশেষ জানিয়ে দেব, ইউক্রেনে ব্যাপক রুশ হামলায় নিহত ৬, রেল স্টেশনে ধ্বংসযজ্ঞ। রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে ৬ জন নিহত ও অন্তত ১ ডজন লোক আহত হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। ইউক্রেনীয় রেলওয়ে কোম্পানি টেলিগ্রামে এদিন জানায়, রুশ সন্ত্রাসীরা লোজোভা রেল অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে। খার্কিভ অঞ্চলের লোজোভায় গতরাতে চালানো এসব হামলায় একটি যাত্রীবাহী ট্রেন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, ট্রেন স্টেশনের ভবন ধ্বংসস্তূপে পরিণত হয় এবং প্ল্যাটফর্মে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। খার্কিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুভভ টেলিগ্রামে জানান, লোজোভায় ২ জন নিহত হয়েছে। নিহতদের একজন একটি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত মেকানিক বলে জানিয়েছে ইউক্রেনের রেল কর্তৃপক্ষ। বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করতে হয়েছে বলেও জানিয়েছে তারা। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের রেলপথ নিয়মিত লক্ষ্যবস্তু হয়ে আসছে। মস্কো এই হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এক সময়সীমা শেষ হওয়ার আগে, যেখানে বলা হয়েছে শুক্রবারের মধ্যে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি না হলে রাশিয়ার উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইরান নির্মিত ২৫টির বেশি শাহেদ ড্রোন ব্যবহার করে রাশিয়া শহরটিতে আক্রমণ চালিয়েছে, যার লক্ষ্য ছিল বেসামরিক অবকাঠামো। এই হামলায় ১০ জন আহত হয়েছে বলে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আরও বলেন, রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি ডিপো এবং একটি স্টেশন ধ্বংস হয়েছে। এছাড়া রাশিয়া এই হামলায় ৪৬টি আক্রমণাত্মক ড্রোন এবং একটি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে বলে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে। পাশাপাশি লোজোভার মেয়র সেরহি জেলেনস্কি এই হামলাকে শহরের ওপর যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে ভয়াবহ হামলা বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে একটি কৃষি প্রতিষ্ঠানে রাশিয়ার পৃথক এক হামলায় আরও ২ জন নিহত ও ৩ জন কর্মচারী আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে আরেকটি হামলায় আরও ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ইভান ফেদোরভ। সেখানে রুশ সেনারা একটি বাড়িতে এফপিভি ড্রোন দিয়ে আঘাত হানে। ইস্তানবুলে ৩ দফা শান্তি আলোচনায় অগ্রগতি না হওয়ার পর ট্রাম্পের নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসছে। যুদ্ধবিরতির বিষয়ে দুই পক্ষ এখনও ব্যাপকভাবে মতবিরোধে রয়েছে। এই অবস্থায় রুশ সেনাবাহিনী হামলা তীব্র করেছে এবং স্থল অভিযান জোরদার করে ইউক্রেনের আরও এলাকা দখল করার চেষ্টা করছে। নিষেধাজ্ঞা সময়সীমা শুক্রবার শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এই সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন। তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।